আসসালামু আলাইকুম। স্নোফল চাইনিজ ড্রামার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। পরবর্তী এবং শেষ পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে ড্রামার এক্সপ্লেনেশন শুরু করা যাক। জেলে সেনের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল। সে আর নিজেকে সামলাতে পারছিল না। লি বসে বসে ভাবছিল সেন এখনো কেন তার নিজের রূপে আসছে না। এরপর লির মনে পড়ে যে মনস্টাররা তো রক্ত খায়। তখন সে মুমূর্ষু একজন কয়েদিকে মেরে রক্তাক্ত করে সেনের সেলের মধ্যে দিয়ে যায়। সেন অবাক হয়ে বলে, এগুলো কি করছো তুমি? লি তখন বলে, তুমি তো একটা মনস্টার, তুমি তো মানুষ খাও, একে খেয়ে ফেলো, ও যদি মারা যায় কেউ জানতেও পারবে না। আর সত্যি সত্যি রক্ত দেখে সেনের মাথা খারাপ হতে থাকে। তার নিজের ওপর থেকে কন্ট্রোল চলে যাচ্ছিল। তখনই সেখানে একটা আয়নাও এনে রাখা হয়। তবে সে নিজেকে সামলে হাসতে হাসতে বলে, এসব তামাশার মানে কি? লি তখন বলে, তুমি এখনো নিজের আসল রূপে কেন আসছো না? তুমি নিজের আসল রূপে আসো, সমস্ত নিউজ চ্যানেল দেখুক তোমার আসল রূপ কি। এবার সেন প্রচন্ড রেগে যায় এবং লিয়ের কাছে গিয়ে বলে, তুমি কি মানুষকে মানুষ মনে করো না? প্রত্যেকটা মানুষের সম্মানের সাথে বাঁচার এবং মরার অধিকার রয়েছে। সে একজন কয়েদি, তার মানে এই না যে তুমি তাকে মেরে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারো। লি তখন বলে, আপনারা সম্মানিত মানুষ, আপনাদের অনেক সম্মান থাকে, সম্মানের সাথে মরা বাঁচা চিন্তা করেন, কিন্তু আমার সম্মানের সাথে মরা বাঁচা নিয়ে কিছু যায় আসে না। সেন বুঝতে পারে লিকে কিছু বলে লাভ হবে না। সে আবারও নিজের জায়গায় ফিরে যায়। এদিকে মুমূর্ষু সেই কয়েদি সেনকে রিকোয়েস্ট করছিল তাকে বাঁচানোর জন্য, যেটা শুনে সেন আরো ভেঙে পড়ছিল। ওই কয়েদি অনেক অনুরোধ করে সেনকে বলে, আমি মরতে চাই না, আমার একটা পরিবার রয়েছে, আমি পরিবারের কাছে ফিরে যেতে চাই। সেন অসহায় হয়ে তার দিকে দেখছিল। একটু পরে ওই লোকটি মারা যায়। সেন কিছুক্ষণ নিজের জায়গায় বসে থাকে আর তারপর আস্তে আস্তে ওই লোকটির দিকে এগিয়ে যায়। লি মনে করে এখন হয়তো সেন ওই লোকটিকে খেতে শুরু করবে, কিন্তু সেন তার কোট খুলে ওই লোকটির মুখের উপর দিয়ে দেয় এবং বলে, আশা করি পরবর্তী জীবনে তুমি কোনো ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে। লি আবারও হতাশ হয়ে পেছনে গিয়ে বসে পড়ে। তবে সেনের চোখ থেকে পানি পড়ছিল। মিলান চলে আসে হসপিটালে। সে উইলিয়ামকে জানায় সেনকে পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছে। তবে উইলিয়ামের গুরুত্বপূর্ণ একটা অপারেশন করা ছিল। সে বলছিল সেন অনেক শক্তিশালী, তার কিচ্ছু হবে না, তার বেঁচে থাকার জন্য শুধুমাত্র রক্ত প্রয়োজন। মিলান বুঝতে পারে না উইলিয়াম কি বলার চেষ্টা করছে। উইলিয়াম দ্রুত অপারেশন থিয়েটারের দিকে চলে যায়। সেই বিষয়টা সিরিয়াসলি নেয় না। মিলান তখন কি করবে বুঝতে না পেরে তার বাবার কাছে যায়, কারণ তার বাবাও তো একজন ধনী ব্যক্তি। তার অনেক পরিচিত থাকতে পারে যাদের মাধ্যমে সে হয়তো সেনকে সাহায্য করতে পারে। তবে গিয়ে দেখতে পায় তার বাবা তার 8 নম্বর স্ত্রীকে নিয়ে অন্য শহরে চলে যাচ্ছিল, মিলানকে এখানে রেখেই। মিলান তখন তার বাবাকে অনুরোধ করে সেনকে ছাড়ানোর জন্য। মিলানের বাবা মিলানের মুখ চেয়ে থানায় ফোন করে। তবে ফোন করে জানতে পারে যে তার পরিচিত যে থানা, সেই থানায় সেনকে রাখা হয়নি, অন্য একটা থানাতে রাখা হয়েছে এবং সেটা এখন আর্মির আন্ডারে চলে গিয়েছে। মানে মিলানের বাবার পরিচিত ওই পুলিশ কিছু করতে পারবে না। এদিকে মিলানের বাবার 8 নম্বর বউ তাড়া দিচ্ছিল, কারণ ট্রেন ছেড়ে দিতে পারে। আর সে চাচ্ছিল না মিলানের সাথে তার বাবা কথা বলুক। মানে সৎমের প্রতি হিংসা তো একটা থাকবেই। মিলান তার বাবাকে টান দিয়ে ধরে রেখেছিল, কিন্তু মিলানের বাবা মিলানকে ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। মিলান হতাশ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এদিকে জেলে সেন যেহেতু অসুস্থ হয়ে পড়ছিল, সে লিকে বলে তার অসুস্থ লাগছে, তার পার্সোনাল ডাক্তার উইলিয়ামকে দেখাতে চায়। তবে লি ডিরেক্ট না করে দেয়। পুলিশ তখন বলে সে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো তার পার্সোনাল ডাক্তারকে ডাকাই যেতে পারে, এটা বড় কি ইস্যু। তবে লি পুলিশের কোনো কথাই শুনছিল না, উল্টে পুলিশকে হুমকি দিচ্ছিল। পুলিশ লিকে জানায় সেনের নিউজ পেপারে সমস্ত সাংবাদিকরা এসে আন্দোলন করছে, তাদেরকে সামলানো যাচ্ছে না। লি তখন বলে, তুমি গিয়ে তাদের সাথে কথা বলো, তাদেরকে সামলে এসো। ওই পুলিশ বাইরে গিয়ে সাংবাদিকদের বোঝানোর চেষ্টা করে যে এটা শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, তারা যেন এখানে আন্দোলন না করে। তখন মিস্টার সেনের ম্যানেজার বলে, 24 ঘন্টা ধরে মিস্টার সেনকে এখানে আটকে রাখা হয়েছে, তার কোনো আপডেটও দেয়া হচ্ছে না, আমরা কিভাবে বুঝে নিব এটা সাধারণ জিজ্ঞাসাবাদ, আমরা এখনই সেনের মুক্তি চাই। পুলিশ দৌড়ে ভিতরে গিয়ে লিকে বলে তারা এখান থেকে যাবে না। লি তখন বলে, সবাইকে গ্রেফতার করে নিয়ে এসো। পুলিশ জানায় তাদের হাতে কোনো অস্ত্র নেই, তারা উল্টাপাল্টা কিছুও করেনি, কেন তাদেরকে গ্রেফতার করবে। লি তখন গুলশানকে বলে, যাও ব্যাপারটা দেখো। গুলশান বাইরে যায়
এবং ইচ্ছা করে গেট খুলে সবাইকে মারতে থাকে। আর সবাইকে মারলে সবাই সেটার প্রতিরোধ করে এবং দুই পক্ষের মধ্যে তুমুল একটা মারামারি শুরু হয়ে যায়। লি এবার পুলিশকে বলে এখন কি ওদেরকে গ্রেফতার করা যাবে। পুলিশ তখন লিয়ের কথায় সমস্ত সাংবাদিককে গ্রেফতার করে রেখে দেয়, কারণ তারা থানাতে এসে মারামারি করেছে। এদিকে উইলিয়াম আসে জিনের কাছে, কারণ লি আর কিছু হোক না হোক জিনের কথা তো শুনবেই। সে জিনকে বুঝিয়ে বলে যে আর্মিদের নিয়ে আর্টিকেল ছাপার কারণে মিস্টার লি শেনকে আটকে রেখেছে। জিন যেন মিস্টার লিকে বলে শেনকে মুক্ত করে। জিন আর উইলিয়াম যেহেতু ভালো বন্ধু ছিল, জিন তখন যেতে রাজি হয়ে যায়। এদিকে সাংবাদিকদের জেলে আটকে রাখা হলেও তারা চিৎকার চেঁচামেচি করছিল। শেন লিকে বলছিল তুমি কি চাচ্ছ, তুমি কেন আমার এমপ্লয়ীদের আটকেছ। লি তখন শেনের কাছে গিয়ে বলে আমি জানি আপনি এসব দেখে একদমই খুশি নেই, তাহলে আপনি আপনার আসল ফর্মে চলে আসুন। সামনে আপনার মানুষ আছে, মানুষ খান। আপনার এমপ্লয়ীদের কথা চিন্তা করেও আমার সাথে একটু কোঅপারেট করুন। মানে লি চাচ্ছিল শেনকে মনস্টার প্রমাণ করতে। শেন তখন রেগে লিয়ের গলা টিপে ধরে। লি কিন্তু শেনকে ভয় পেত, কারণ ও জানতো শেন প্রচন্ড শক্তিশালী। লি তখন বলে আপনি চাইলে এখন আমাকে মেরে ফেলতে পারেন, তবে আশেপাশে সবাই আছে, আপনার সম্মানের প্রশ্ন, একবার ভেবে দেখুন। শেন ধাক্কা মেরে লিকে ফেলে দেয়। শেন আর সহ্য করতে পারছিল না। শেনের গাল এবং ঘাড়ে পোড়ার মতো দাগ হয়ে যাচ্ছিল, কারণ জেলে বন্দি থাকা এই দীর্ঘ সময় সে সাধারণ খাবার খায়নি এবং রক্তও খেতে পায়নি। সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল। এদিকে উইলিয়াম জিনকে নিয়ে রওনা দেয় থানার উদ্দেশ্যে, আর মিলানও চলে এসেছিল। জিন আর উইলিয়াম থানায় ঢুকলে লি অবাক হয়ে বলে আপনি এখানে কি করছেন। জিন তখন বলে আমি তোমাকে দেখতে এসেছি। তুমি তো হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর একবার আমার সাথে দেখাও করতে যাওনি। মানে প্রথমে একটু ন্যাকামি করছিল। লি তখন বলে আমি এখন একটু ব্যস্ত আছি, আপনি বাড়ি ফিরে যান, আমি পরে আপনার সাথে দেখা করব। এবার জিন বলে মিস্টার সেনকে ছেড়ে দিতে। লি তো ভালো করেই জানে যে জিন তাকে কত ভালোবাসে। সে তখন বলে কিছুদিন আগে আমি যে হসপিটালে ভর্তি হয়েছিলাম, আমাকে কেউ একজন মেরেছিল, সেটা ছিল মিস্টার সেন। আর আমি জাস্ট মানহানির মামলা করেছি, তাকে আটকে রাখায় আমার কোনো ভূমিকা নেই। আর সেন লিকে মেরেছে এটা শুনেই তো জিন তেলে বেগুনে জ্বলে ওঠে। সে উল্টে উইলিয়ামের উপর রাগ দেখিয়ে বলতে থাকে তুমি আমাকে মিথ্যা কথা কেন বললে। অবশ্যই সেনের শাস্তি পাওয়া উচিত, আমি কখনোই সেনকে ছাড়ার জন্য বলবো না। এটা বলে জিন চলে যাচ্ছিল। তখনই পুলিশের কাছে কমিশনারের ফোন আসে এবং কমিশনার সেনকে ছেড়ে দিতে বলে। জিন এই বিষয়টা শুনে আবারও দাঁড়িয়ে যায়, কারণ কমিশনার যেহেতু ফোন দিয়েছে, এখন যদি সেনকে না ছাড়া হয় তাহলে লিয়ের বিপদ হতে পারে। জিন তখন লিকে বলে যেহেতু কমিশনার ফোন দিয়েছে, তুমি সেনকে ছেড়ে দাও। লি এবার চিৎকার করে বলে যদি স্বর্গের রাজা এসেও বলে সেনকে ছেড়ে দিতে, তাও আমি সেনকে ছাড়বো না। আপনি এখান থেকে চলে যান, এখানে কথা বলার আপনি কেউ না। সবার সামনে জিনের উপর এমন চিৎকার করায় জিন রেগে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে মিলানো থানাতে পৌঁছে গিয়েছিল, তবে সে মনে মনে উইলিয়ামের বলা ওই কথাটা চিন্তা করছিল। উইলিয়াম যে বলেছিল সেনের একটু রক্ত হলেই হয়, ওই বিষয়টা। পুলিশের কনস্টেবল তো প্রথমে মিলানকে ঢুকতে দিতে চাচ্ছিল না। মিলান জানায় সে এখানে রিপোর্ট করতে এসেছে। তখন সেই কনস্টেবল মিলানকে ভিতরে নিয়ে আসে। লি মিলানকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। কনস্টেবল জানায় সে রিপোর্ট করতে চায়। এবার মিলান রিপোর্ট করে মিস্টার সেনের বিরুদ্ধে। ও জানায় মিস্টার সেন ওকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে। এক রাতে ওর মায়ের সাথে ঝগড়া করে বের হয়ে এসেছিল, তখন ওর রাস্তায় সেনের সাথে দেখা হয় এবং সেন ওকে ফিজিক্যালি অ্যাবিউজ করে। এটা বলতে বলতে মিলান কান্না করছিল। সেন তো অবাক হয়ে তাকিয়েছিল মিলানের দিকে। সাংবাদিকরা কানাঘুষা করছিল যে এটা কখনোই হতে পারে না, আর ও একটা অন্ধ মেয়ে, ও কিভাবে বুঝলো যে সেন ওর সাথে এটা করেছে। সেন তখন চিৎকার করে বলে মিলান তুমি এসব কি বলছো। মিলান তখন বলে হ্যাঁ, এই কণ্ঠটাই ছিল, তবে আমি যেহেতু চোখে দেখি না, আমি তাকে একবার ছুঁয়ে দেখতে চাই, তাহলে আমি কনফার্ম হতে পারবো। লি তো খুশিতে ডগমগ করছিল, কারণ এবার সে সেনের উপর আরো বেশি চুনকালি লাগাতে পারবে, যেটা সে চাচ্ছিল। মিলান সেনকে ছুঁয়ে দেখার জন্য সেনের কাছাকাছি যায় এবং সেনের গাল ধরে বলে আমি এখানে তোমাকে বাঁচাতে এসেছি। এরই মধ্যে অনেক সাংবাদিকরা ভিতরে চলে আসায় লি যায় সেসব সাংবাদিকদের সামলাতে। মিলান নিজের দাঁত দিয়ে ঠোঁট কেটে ফেলে আর তারপর সেনকে কিস করে দেয়। ওর উদ্দেশ্য ছিল সেনকে রক্ত খাওয়ানো। সাংবাদিকরা চিৎকার করে বলে ওঠে এই মেয়েটি তো তাকে কিস করছে। লি তখন দৌড়ে গিয়ে মিলানকে টান দিয়ে সরিয়ে দেয় আর বলে তুমি এসব কি করছো। মিলান তখন বলে আমি দেখছিলাম এটা সেই লোক কিনা।
তবে আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছিলাম। উনি সেনা। সেনের এমপ্লয়িরা তো হাঁপ ছেড়ে বাঁচে। তারা বলছিল মিস্টার সেন এমন মানুষ হতেই পারে না। লি তখন রেগে মিলানকে বলে, তুমি কি আমাকে ট্রিক্স করছিলে? তখনই সেখানে মেজর চি চলে আসে। মেজর চিকে দেখে তো লি কিছুটা ঘাবড়ে যায়। চি দ্রুত এসে সেনের কাছে ক্ষমা চায় লিয়ের এমন ব্যবহারের জন্য এবং সেনকে মুক্ত করে দিতে বলে। পুলিশ দ্রুত গিয়ে সেনের তালা খুলে দেয়। মেজর চি লিকে বলে সেনের কাছে ক্ষমা চাওয়ার জন্য। লি তখন ক্ষমা চেয়ে বলে, আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। সেন তখন মেজর চিকে বলে, এটা কি সত্যি যে আমি তাকে যে শাস্তি দিব সে মাথা পেতে নিবে? এটা শুনে লি একটু ভয় পেয়ে যায়। সেন এবার এগিয়ে আসে এবং মিলানের হাত ধরে জেল থেকে বের হয়ে যায়। সেনের সব এমপ্লয়িদেরও ছেড়ে দেওয়া হয়েছিল এবং তারা সবাই উল্লাস করে সেখান থেকে বের হয়ে আসে। আর সবাই সেখান থেকে বের হয়ে যাওয়ার পর মেজর চি লিকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আর এরপর থানা থেকে বের হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় মিলান আর সেন সেনের বাড়িতে চলে এসেছিল। সেন মিলানকে বলছিল, তোমাকে কে বলেছে আমি রক্ত খেলে শক্তি পাই? মিলান তখন বলে, উইলিয়াম তাকে বলেছে। সেন মিলানকে বলে, তুমি সঠিক সময়ে গিয়েছিলে, আর হয়তো 1 সেকেন্ড দেরি হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। তুমি উইলিয়ামকে একটা খবর দিও। এটা বলতে বলতে সেন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। মিলান দ্রুত সেনের মাথা নিজের কোলের উপর নিয়ে নেয়। সে তো সেনের বাড়ি চেনেও না, আর চিনলেও সে তো সেনকে উঠিয়ে নিয়ে বিছানা পর্যন্ত যেতে পারবে না। তাই সে সেনের মাথা কোলে নিয়ে মেঝেতেই বসে থাকে। মিলান সেভাবেই সকাল পর্যন্ত বসে থাকে। সকালবেলা সে কারো পায়ের আওয়াজ পেয়ে ঘাবড়ে যায়। ভাবছিল কে না কে এসেছে। দেখা যায় সেখানে উইলিয়াম এসেছিল। আর উইলিয়ামের কণ্ঠ শুনে তো মিলান হাঁপ ছেড়ে বাঁচে। উইলিয়াম মিলানকে বলে, কোনো চিন্তা করো না, সে 2 দিন ঘুমালে ঠিক হয়ে যাবে। এরপর উইলিয়াম সেনকে তুলে বিছানায় শুইয়ে দেয় এবং মিলানকে বলে তাকে পাশের রুমে নিয়ে যাচ্ছে যেন মিলান রেস্ট করে। তবে মিলান জানায় সে সেনের পাশেই থাকবে। উইলিয়াম তখন সেখান থেকে চলে যায়। এরপর মাঝে মাঝে উইলিয়াম সেনকে দেখতে আসে, তবে সবসময় মিলান সেনের পাশেই ছিল, যেটা দেখে উইলিয়ামের বেশ ভালো লাগে। এরপরেই দেখা যায় লি যখন তার ঘরে ছিল, বেহায়া জিন আবারও তার বাড়িতে আসে। সে লিয়ের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছিল। লি বলছিল, আপনি এখানে কেন এসেছেন? জিন তখন বলে, কাল তুমি আমার উপর চিল্লাচিল্লি করেছো। হয়তো সারা রাত তোমার অপরাধ বোধের কারণে ঘুম হয়নি, আর তুমি ইগোর কারণে আমার কাছে সরিও বলতে পারছো না। তাই আমি নিজেই আসলাম তোমার সাথে দেখা করতে। তবে লিয়ের ফেস দেখে বোঝা যাচ্ছিল যে সে খুবই বিরক্ত হচ্ছে। জিন লিয়ের জন্য ডাম্পলিং বানিয়ে এনেছিল। লি যখন খাচ্ছিল, জিন লিকে বলে, তুমি কেন এখানে পড়ে থাকো? তোমার ঘরের চারপাশে এমন লোহার বেড়া, মনে হয় এটা একটা জেলখানা। এত ছোট একটা বাড়িতে থাকার কি দরকার আছে? তুমি তো জিন ফ্যামিলিতে ফিরে আসলেই পারো। আর এই কথাটা শুনে লিয়ের আবারও মেজাজ খারাপ হয়ে যায়। সে আবারও চিৎকার দিয়ে জিনকে বলে, এখান থেকে চলে যান, আমি এই জেলখানাতেই ভালো আছি। আমি আপনার বাড়িতে গিয়ে আপনার চাকর হয়ে থাকতে চাই না। জিন লিকে শান্ত করার চেষ্টা করছিল, তবে লি জিনকে ঝাড়ির উপর ঝাড়ি মারতে থাকে এবং লিয়ের বাড়ি থেকে বের করে দেয়। জিন তখন বাইরে এসে চিৎকার করে বলে, আর যদি কখনো তুমি আমার উপর চিল্লাচিল্লি করেছো আমি তোমাকে দেখে নিব। তবে চারপাশের মানুষ তার দিকে দেখছিল, তাই জিন সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় মেজর চি বিদেশ থেকে একজন মহিলাকে নিয়ে এসেছিল। এই মহিলাটি ছিল মু ফ্যামিলির 32 নম্বর উত্তরাধিকারী, যারা পূর্বে ফ্যান্টাসি স্টোন পেয়েছিল এবং মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারত। মেজর চি তো আর এসব স্টোনের বিষয় জানতো না। সে মু ফ্যামিলির এই মহিলাকে নিয়ে এসেছে কারণ তার কাছে খুব শক্তিশালী একটি বাহিনী ছিল। এই মহিলার নাম ছিল লিহুয়া। লিহুয়া কিন্তু এমনি এমনি এখানে আসেনি। সে সেনের বর্ণনা শুনে এখানে এসেছে। সেনকে মারার পরেও সে মারা যায়নি এবং তার শক্তি ব্যাপারে শুনে। আসলে লিহুয়া অনেক বছর ধরে সেই সকল মানুষকে খুঁজছিল যাদের ফ্যামিলি পূর্বে পাথর পেয়েছিল। মানে এর মধ্যে লিহুয়ার নিজস্ব স্বার্থ ছিল। তবে লিহুয়াকে সেনের ব্যাপারে সবকিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পড়ে লিয়ের কাঁধে। লি আর লিহুয়া যখন সেখান থেকে বের হচ্ছিল, লিহুয়া লিয়ের কানে কানে বলে, চিন্তা করো না, সেনকে সামলানোর জন্য আমার কাছে অনেক শক্তিশালী একটা সৈন্যদল আছে। তুমি চলো, আমি তোমাকে সেই সৈন্যদলের নমুনা দেখাবো। এরপরেই দেখা যায় সেন আর উইলিয়াম মিলানকে নিয়ে এসেছে ডাক্তারের কাছে তার চোখ চেক আপ করার জন্য। তবে ডাক্তার মিলানের চোখ চেক আপ করে বলে সে জন্ম থেকেই অন্ধ, আর কখনোই তার চোখ ভালো হওয়ার চান্স নেই। মিলান গাড়িতে ছিল এবং সেনকে ডাক্তার এই কথাগুলো বলেছিল। সেন যখন গাড়িতে ফিরে যায়,
মিলান তখন বলে, আমি জানি আমার চোখ কখনোই ভালো হবে না, আর ডাক্তার এটাই বলেছে, তাই না? সেন তখন বলে, তুমি হতাশ হও না, আমি কোনো না কোনোভাবে তোমার চোখ ঠিক হওয়ার একটা উপায় ঠিক বের করে ফেলবো। মিলান তখন বলে, আমি এই জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছি, আমাকে এসব বলে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নেই। এরপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে লিহুয়া তার সৈন্যদের শক্তি প্রদর্শনের জন্য গুলশানের সাথে একজনের ফাইট লাগিয়ে দেয়। আর দেখা যায় এইসব যোদ্ধারা প্রচন্ড ফাস্ট, তারা তলোয়ার দিয়ে যুদ্ধ করত এবং চোখেও দেখা যেত না এত দ্রুত মুভ করতে পারত। তারা গুলশানের মতো শক্তিশালী একজন সৈন্যকে এক ঝটকায় ফেলে দেয়। লি তখন বুঝতে পারে যে লিহুয়াকে কেন মেজর চিন নিয়ে এসেছে। লিহুয়ার সৈন্যরাই পারবে সেনের সাথে মোকাবেলা করতে। আর এই বিষয়টা লিহুয়াকে বলায় লিহুয়া খুশি হয়ে বলে, আরো অনেক বিষয় আলোচনার আছে, চলো গিয়ে বসা যাক। তবে মিস্টার সেনের ম্যানেজার ওয়েন লিহুয়া সম্পর্কিত সবকিছু সেনকে জানিয়ে দেয়। সে লিহুয়ার প্রোফাইল ঘেঁটে একটা ডকুমেন্ট বানিয়ে সেনের কাছে দিয়ে দেয়। এটা জানিয়ে দেয় মেজর চি লিহুয়াকে বিদেশ থেকে নিয়ে এসেছে, তার প্রচন্ড শক্তিশালী একটি সৈন্যদল রয়েছে। তবে অদ্ভুত একটা বিষয় হচ্ছে লিহুয়ার পরিবারের কেউই 30 বছরের বেশি বাঁচে না, আর বর্তমানে লিহুয়ার 28 বছর চলছে। মানে এই গুজব যদি সত্যি হয় তাহলে তার কাছে আর শুধুমাত্র 2 বছরই বেঁচে আছে। সেন তখন অবাক হয়ে চিন্তা করে, লিহুয়ার ফ্যামিলি কি তাহলে ফ্যান্টাসি স্টোন পেয়েছিল? কেননা যারা ফ্যান্টাসি স্টোন পেয়েছিল তারা মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারত, তবে 30 বছরের বেশি বাঁচত না। যা হোক, সমস্ত সন্দেহ ক্লিয়ার করার জন্য সেন চলে যায় লিহুয়ার বাড়িতে। সেন গিয়ে দেখতে পায় সেখানে প্রচুর পরিমাণে খাঁচা। এত খাঁচা দিয়ে লিহুয়া কি করে এটা তো সেন বুঝতে পারে না। একটু ভিতরে গিয়ে সে লিহুয়ার ল্যাবও দেখতে পায়, আর তার একটু ভিতরে গেলে সে দেখতে পায় গাছের মতো কোনো একটা জিনিস, যেটাকে লিহুয়া সম্ভবত পূজা করত। সেন যখন ওই জিনিসটাকে টাচ করে সেটা থেকে এক ধরনের আলো বেরিয়ে আসে, সাথে সেন ব্যথা পায়। তবে তখনই সেন বুঝতে পারে যে কেউ আসছে। সে দ্রুত সেখান থেকে সরে পড়ে। দেখা যায় লিহুয়া বুঝতে পেরেছিল কেউ তার ল্যাবে এসেছে, তবে সে সেখানে এসে কিছুই দেখতে পায় না। এদিকে সেন তার বাড়িতে এসে চিন্তা করছিল লিহুয়া প্রচন্ড শক্তিশালী কেউ, যে উপস্থিত না থেকেও সেনকে আঘাত করতে পারে। তাই দ্রুত সেনকে কোথাও চলে যেতে হবে। আর পরদিন সকালেই সেন মিলানের সাথে দেখা করে। মিলান বর্তমানে সেনের বাড়িতেই থাকছিল। সেন মিলানকে খুলে বলে যে লি এমন একজন মহিলাকে নিয়ে এসেছে যে খুব শক্তিশালী, তাই এখন এই শহর থেকে তাদের অন্য কোথাও চলে যেতে হবে। সে মিলানের সাথে একটা ঝগড়ার প্ল্যান করে, কারণ সেন আগে গিয়ে নিরাপদ একটা জায়গা ঠিক করবে, তারপরে মিলানকে নিয়ে যাবে। সেই পর্যন্ত লিয়ের থেকে তো মিলানকে নিরাপদ রাখতে হবে। আর সেন তো জানতোই যে লিয়ের লোকেরা সবসময় তার বাড়ির উপর নজর রাখে। এরপরে দেখা যায় সেন মিলানকে তার জিনিসপত্র সহ বের করে দেয় এবং জোরে জোরে বলে যে তোমার মতো লোভী মেয়ে আমি একটাও দেখিনি, তুমি নিশ্চয়ই আমার টাকার জন্য আমার কাছে এসেছিলে। এদিকে মিলান চিৎকার করে বলছিল, তুমি একটা কৃপণ লোক, তুমি আমাকে সাধারণ একটা গিজারও দিতে পারোনি, তুমি আবার কিভাবে বলো যে আমি তোমার টাকার জন্য তোমার সাথে থেকেছি। লিয়ের স্পাইরা দূর থেকে সবই দেখছিল। মিলানের মেইড মিলানকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে সেন দরজা আটকে দিয়ে মনে মনে চিন্তা করে, এই মেয়ে বহুত ঝগড়াটে, ভবিষ্যতে তোর সাথে ভুলেও ঝগড়া করা যাবে না। তবে সেন আর মিলানের এই ঝগড়া এবং সেনের হঠাৎ করে শহর থেকে উধাও হয়ে যাওয়া, এই বিষয় তো লি হজম করতে পারে না। তাই সে মিলানের মেইডকে ফলো করতে থাকে। প্রথমে প্ল্যান করছিল মেইডকে কিডন্যাপ করবে, কিন্তু সেটার আর প্রয়োজন হয় না, কারণ মেইড যখন সবজি কিনতে আসে সবজিওয়ালা মেইডকে বলছিল মিলানও তো তার মায়ের মতো হয়েছে, টাকার জন্য বড় লোকদের ফাঁসায়। ওই মেইড তখন ঝাড়ি মেরে বলে, তুমি কি জানো ওদের সম্পর্ক এখনো ভালোই আছে, মিস্টার সেন কথা দিয়েছে সে ফিরে এসে মিলানকে নিয়ে যাবে, সে এখন কাজের জন্য অন্য শহরে গিয়েছে। আর এই বিষয়টাই তো লি জানতে চাচ্ছিল। সে তখন মুচকি হেসে সেখান থেকে চলে যায়। আর এরপরে লি চলে আসে মিলানের কাছে। মিলান তো একদম নর্মাল ব্যবহার করছিল। লি আস্তে করে মিলানকে জিজ্ঞাসা করে, বলো সেন কোথায়? মিলান জানায় যে সে কিছুই জানে না, তারা সেনের ঝগড়া হয়েছে, তারা আলাদা হয়ে গিয়েছে। তবে লি তো মিলানকে বিশ্বাস করবে না, কারণ সে জানে যে মিলান কতটা চালাক। তাই সে গুলশানকে বলে মিলানকে মারার জন্য। গুলশান থাপ্পড় দিয়ে মিলানকে নিচে ফেলে দেয়। তাও মিলান কিছুই বলতে চাচ্ছিল না। গুলশান আবারও এগিয়ে আসে মিলানকে মারতে। তখনই মিলানের মেয়ের চিৎকার করে বলে ওঠে, তোমরা ওকে মেরো না, আমি সবকিছু বলছি। ব্যাস, মিলানের মেইড বলে দেয় যে রাতে মিস্টার সেন মিলানকে নিতে আসবে। দেখা যায় সত্যি সত্যি রাতের বেলা মিস্টার সেন আসে মিলানের প্যালেসে। প্যালেস পুরোপুরি অন্ধকার ছিল। সেনের কিছুটা সন্দেহ হচ্ছিল,
তাও সে ভিতরে এগিয়ে যায়, কারণ মিলান কোনো বিপদে পড়তে পারে। আর সেন যখন হল রুমে প্রবেশ করে, তখনই লিয়ের লোকেরা চারপাশ থেকে সেনকে ঘিরে ফেলে। সেন তো মারামারির জন্য প্রস্তুত হচ্ছিল। তখনই লি মিলানকে সামনে আনে। মিলানের মুখ বেঁধে একটা খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়েছে এবং সেনকে বলা হয় সে যদি কোনো অ্যাকশন নেয় তাহলে মিলানকে মেরে ফেলা হবে। মিলানের মাথায় বন্দুক ধরা দেখে সেন বলে, তোমরা কি চাও? লি তখন বলে, শান্তি মতো আমাদের সাথে চলো, তাহলে মিলানকে কিছু করব না। সেন তখন লিয়ের সাথে যেতে রাজি হয়ে যায়। আর তারপরে যেটা হয় সেটা হয়। সেনকে বন্দি করে রাখা হয় এবং আবারও তার সেলের চারপাশে প্রচুর পরিমাণে তাপ দেওয়া হয়। এবার লি হুয়া সেনের সামনেই ছিল। এমনকি সেনকে বন্দি করে রাখার জন্য সেনের সেলে কারেন্ট লাগিয়ে রাখা হয়, যাতে সেন সেল ভাঙার চেষ্টা না করতে পারে। তবে সেন বরাবরের মতোই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। লিহুয়ার কাছে এসে জিজ্ঞাসা করে এরপরে কি করবে। লিহুয়া তখন বলে, রাতে নতুন প্ল্যান কার্যকর করতে হবে। সেন মনে মনে চিন্তা করে যে কোনোভাবে রাতে তাকে পালাতেই হবে। আর যেই ভাবা সেই কাজ। সেন রাতের বেলা পালানোর চেষ্টা করে। তবে সেন যে পালানোর চেষ্টা করেছে এটা তো পুরো থানাতে অ্যালার্ট হয়ে যায়। এটা ছিল আসলে আর্মি ক্যাম্প। সেন সমস্ত আর্মিদের মেরে বের হয়ে যেতে থাকে। তবে দূর থেকে লিহুয়া সেনকে দেখছিল আর মুচকি হাসছিল, কারণ সে তো এত বছর ধরে সেনকেই খুঁজছে সেনের কাছে থাকা পাথরের জন্য। আপনাদের মনে আছে কিনা, 3টি পাথর একত্রিত করলে এই পাথরের সাইড ইফেক্ট চলে যাবে। আর লিহুয়ার কাছে অলরেডি 2টা পাথর ছিল, সেনেরটাই নেওয়া বাকি ছিল। যা হোক, বাইরে মিস্টার লি, মেজর চি সব সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়েছিল। সেন দরজা খুলতেই তার উপর প্রচুর পরিমাণে গুলি করা হয়। সেন আবারও ভিতরে চলে যায়। এরপর সব সৈন্যদের নিয়ে মেজর চি যায় ভেতরে সেন কি অবস্থায় আছে দেখার জন্য। তবে ভিতরে গিয়েই তো সে চমকে যায়। সেন হাওয়াতে ভাসছিল, তার পুরো জামা কাপড় রক্তে ভিজে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। তবে তারপরেও সেন আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। তখনই সেখানে লিহুয়া চলে আসে, যার হাতে থাকা আংটির ঝলকে সেন কিছুই দেখতে পাচ্ছিল না। সে নিচে পড়ে যায়। তখনই সেনকে একটা ইলেকট্রিক জাল দিয়ে ধরে ফেলা হয়। আর এরপরে যা হওয়ার, সেনের উপর প্রচুর পরিমাণে অত্যাচার করা হয়। তাকে লিহুয়ার বাড়িতে এনে খাঁচাতে বন্দি করা হয়। ডাক্তার যখন সেনের জামা খোলে, দেখতে পায় তার শরীরে একটাও বুলেট লাগেনি, মানে তার স্কিন কতটা শক্ত। মেজর চি ও এসব দেখে অবাক হচ্ছিল। লি তখন মেজর চিকে বলে, আমি আপনাকে আগেই বলেছিলাম যে ও মানুষ না, ও একটা মনস্টার। তবে মেজর চি এর মাথায় অন্য প্ল্যান ঘুরছিল। সেনকে শিকল দিয়ে বন্দি করে রাখা হয়, এমনকি তাকে পরার জন্য কোনো কাপড়ও দেয়া হয় না। সেনের যখন জ্ঞান ফেরে, মিস্টার লি তখন বলে, এবার আমি তোমাকে ভালো মতোই বন্দি করেছি, আর এটা শেষ পরিণতি অবশ্যই ভালো হবে না, তার জন্য প্রস্তুত হও। সেন তখন হাতের ইশারা দিয়ে লিকে নিচে ডাকে। তবে লি তো সেনকে ভয় পেত। সে গুলশানকে পাঠায় সেন কি বলছে এটা শোনার জন্য। গুলশান যখন নিচে যায়, সেন তখন ওর কাছে কাগজ কলম চায়, কারণ সেনের মুখেও মাস্কের মতো পরিয়ে রাখা হয়েছিল। গুলশান যখন সেনকে কাগজ কলম দেয়, সেন তখন লিখে দেয় যে তোমরা যা বলবে আমি তাই করব, মানে আমি তোমাদের সাথে কোঅপারেট করব। আর এটা শোনার পর সেনের শিকল খুলে দেওয়া হয়। সেনের শিকল খুলে দেওয়া হলে সেন উঠে বসে এবং তার গায়ে থাকা একটা চাদর সারা গায়ে জড়িয়ে নেয়। সেন চাদরটা মুড়ি দিয়ে কান্না করছিল। আপনারা তো বুঝতেই পেরেছেন সেন অনেকটা সেনসিটিভ এবং সম্মানপ্রিয় মানুষ। তাকে এইভাবে জামা কাপড় ছাড়া শুয়ে রাখা হয়েছিল, এই বিষয়টাও মেনে নিতে পারছিল না। আর এখানে আমার সেনের জন্য খুবই কষ্ট লেগেছে। এরপরেই দেখা যায় সেনকে ইন্টারোগেশনের জন্য প্রস্তুত করা হয়েছে। সেনকে কাপড় চোপড় দেওয়া হয়েছে পরার জন্য, কারণ সেন শর্ত দিয়েছিল তাকে কাপড় দেয়া না হলে সে কিছুই বলবে না। যা হোক, লি যখন সেনের সামনে আসে, সেন অদ্ভুতভাবে লির দিকে তাকিয়েছিল। লি তখন বলে, আমার দিকে এভাবে কি দেখছো? সেন বলে, আমি ভাবছিলাম যে তোমার সাথে আমার কোনো শত্রুতা ছিল কিনা, তুমি কেন আমাকে এত ঘৃণা করো। লি আসলেও সেনকে প্রচন্ড ঘৃণা করত, কেন করত কে জানে। যা হোক, লি সেনকে ডিরেক্ট জিজ্ঞাসা করে, তুমি আসলে কি? তুমি তো মানুষ না, এটা বোঝাই যাচ্ছে। তোমার পরিচয় কি, কোথা থেকে এসেছো, সবকিছু। সেন তখন সমস্ত ঘটনা খুলে বলে। সে যখন ছোট ছিল তখন তার বাবা একজন মহিলাকে বিয়ে করে নিয়ে আসে, যার একটা ছেলেও ছিল। তবে ওই মহিলাকে সেনের দাদির খুব একটা পছন্দ হয় না। আর একদিন সে ধরতে পারে যে ওই মহিলা রক্ত খায়, যে কারণে সে পুরো গ্রামবাসীদের নিয়ে সে ওই মহিলা আর তার ছেলেকে আটক করে।
এবং পুড়িয়ে মেরে ফেলার চিন্তা করে। সেন তখন ওর দাদিকে অনুরোধ করে ওই ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দিতে, কারণ তারা তো কারো কোনো ক্ষতি করেনি। ওই মহিলা সেনের দাদিকে বলছিল, তুমি আমাকে মেরে ফেললেও আমার ছেলেকে ছেড়ে দাও, ও তো নির্দোষ। তবে সেনের দাদি কোনোভাবেই মানবে না, সে দুইজনকেই মেরে ফেলবে এবং তাদের গায়ে আগুনও দিয়ে দেয়। তবে তখনই ওই মহিলা তার শক্তি প্রয়োগ করে বাঁধন ছিঁড়ে ফেলে এবং সেখানে উপস্থিত সবাইকে মেরে ফেলে। এরপর সেনের যখন জ্ঞান ফেরে, সে দেখতে পায় সে ছাড়া সবাই মারা গিয়েছে। সিন প্রেজেন্টে আসলে লি সেনকে জিজ্ঞাসা করে সেই মহিলা আর তার ছেলে কোথায়। সেন জানায় তারাও মারা গিয়েছে, শুধুমাত্র সেন একাই বেঁচে ছিল। উপর থেকে লি হুয়া এই সব কিছু শুনছিল এবং সে নিশ্চিত হয়ে যায় যে সেনের কাছ থেকেই সে ওই পাথরটা পাবে। লি কথাবার্তা শেষে উপরে উঠে আসে, আর তখন দেখা যায় লি এর বেশ মন খারাপ। লি হাঁটতে হাঁটতে একটি থিয়েটারের কাছে চলে যায়। তখন অনেক রাত হওয়ায় থিয়েটার বন্ধ ছিল। লি সে খালি থিয়েটারে গিয়ে বসে। তখন আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়। প্রায় 17 বছর আগে যখন সেন অন্য একটা জেলাতে থাকতো, সেই জেলার একটা থিয়েটারে লি চাকরি করত। সে সেখানে বাঘের রোল করত, আর তখন তার সাথে সেনের বেশ ভালো সম্পর্ক ছিল, কারণ লিয়ের একটা ছোট বোন ছিল যে ছিল ব্লাড ক্যান্সারের রোগী, আর সেন সবসময় তার ছোট বোনের ওষুধ কেনার জন্য তাকে টাকা দিত। প্রথম পার্টে কিন্তু লি মিলানের সাথে তার ছোট বোনের গল্প করেছিল। যা হোক, একদিন সেই থিয়েটারে ডাকাত পড়ে। ডাকাতেরা তো এলোপাথারি গুলি করছিল। লি যখন দৌড়ে তার বোনের কাছে যায়, দেখতে পায় তার বোনের মুখ থেকে রক্ত পড়ছে। লি তখন দৌড়ে তার বোনকে নিয়ে আসে সেনের কাছে। তবে চারপাশে মানুষ মারা যায়, অনেক রক্ত ছিল। এটা দেখে সেন নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। তাই সে লিকে বলে, আমার কাছে এসো না। এটা বলে সে দৌড়ে থিয়েটার থেকে বের হয়ে যায়। তবে লি তো সেনের কাছে এসেছিল তার বোনকে বাঁচানোর কথা বলতে। সেন সেখান থেকে চলে গেলে লিয়ের বোন সেখানে মারা যায়। আর লিয়ের বোনের মৃত্যুর জন্য লি সেনকেই দায়ী করে। কথায় আছে, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়। এখানেও বিষয়টা তেমন। সেন লিকে শুধুমাত্র সাহায্যই করেছে, তবে লি সেনের সাহায্যটাকে নিজের অধিকার ভেবে বসেছিল, আর তাই নিজের বোনের মৃত্যুর জন্য সেনকে দায়ী করত। এই কারণে লি সেনকে প্রচন্ড ঘৃণা করত। যা হোক, এরপরেই দেখা যায় সেনের মেডিকেল চেক আপ করা হচ্ছে। দেখা হচ্ছিল তার শরীরে বিশেষ কিছু আছে কিনা। তার ডিএনএ টেস্ট করা হয় বিশেষ কোনো জিন ধরা পড়ে কিনা এই জন্য, কেননা মেজর চি সেনকে নিয়ে আলাদাই প্ল্যান করেছে। সে চিন্তা করেছিল সেনের ভিতরে যদি বিশেষ কোনো জিন পাওয়া যায়, সে সেই জিন তার সমস্ত সৈন্যদের ভিতরে দিয়ে শক্তিশালী সৈন্যদল তৈরি করবে। তবে সেনের রিপোর্টে সবকিছু নর্মাল দেখায়, মানে সাধারণ একজন মানুষের মতো। লিহুয়া তখন বলে, হয়তো এই নর্মাল মেডিকেল ইকুইপমেন্ট সেনের বিশেষ জিন ধরতে পারছে না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সেনকে একটা জায়গাতে নিয়ে যেতে পারি। আমার কাছে অ্যাডভান্স ইকুইপমেন্ট আছে, সেখান থেকে পরীক্ষা করলে অবশ্যই কিছু না কিছু পাওয়া যাবে। মেজর চিয়ের তো আর কোনো উপায় থাকে না। সে লিহুয়ার সাথে সেনকে পাঠাতে রাজি হয়ে যায়, তবে তার সাথে যাবে লি। লিহুয়া সেখান থেকে চলে যাওয়ার পর মেজর চি লিকে বুঝিয়ে দেয় কখনোই যেন সেনের পিছু না ছাড়ে, এবং সেনের আসল মেডিকেল রিপোর্ট যেন তাকে এনে দেয়। সে লিহুয়ার উপর ভরসা করতে পারছে না, লি যেন বিশেষ করে সাবধান থাকে। তবে সেই জায়গায় যাওয়ার আগে লি রাস্তা থেকে উইলিয়ামকে কিডন্যাপ করে নেয়। উইলিয়াম অবাক হয়ে বলছিল তাকে কেন ধরা হচ্ছে, আর সেনই বা কোথায়। লি তখন বলে, চলো, তোমার সেনের সাথে দেখা হয়ে যাবে। আর পরদিন সকালে সেনকে নিয়ে রওনা দেওয়া হয় বিনজিয়াং নামে একটি জায়গার উদ্দেশ্যে, যেখানে সেনকে মেডিকেল এক্সামিনেশনের জন্য নিয়ে যাওয়া হবে। তবে গাড়িতে ওঠানোর আগে লি সেনকে মিলান আর উইলিয়ামের ছবি দেখায় এবং জানায় ওরা লিয়ের হাতে বন্দী। এমনকি যে ট্রেনে করে সেনকে বিনজিয়াং এ নেওয়া হবে, সেই ট্রেনে মিলান আর উইলিয়াম থাকবে। তাই সেন যেন ভুলেও উল্টাপাল্টা কিছু চিন্তা না করে। সেন কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসে। লি তখন জানালা দিয়ে উঁকি মেরে বলে, তোমার সিক্রেট কি ওরা জানে? সেন বলে, ওরা কিছুই জানে না। এরপরে প্রচুর পরিমাণে সৈন্যের সাথে সেনকে নিয়ে রওনা দেওয়া হয় স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে লিহুয়ার দল সহ আরো অনেক আর্মিরা ছিল এবং তারা সম্পূর্ণ ট্রেনটি ভাড়া করে নেয়। মানে সেনকে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কোনো খামতি রাখা হয়নি। সেন সেখানে লিহুয়া আর লিকে জানায় সে মিলান আর উইলিয়ামের সাথে দেখা করতে চায়। লিহুয়া তখন হেসে দিয়ে বলে, তোমার কেন মনে হলো যে আমরা বন্দীদের সাথে তোমাকে দেখা করতে দিব? সেন তখন বলে, আমাকে যদি দেখা করতে না দেওয়া হয় তাহলে আমি কি করব সেটা বলতে পারছি না। ব্যাস, সেনের এক কথায় কাজ হয়ে যায়। সেনকে মিলান আর উইলিয়ামের সাথে দেখা করার জন্য একটি কামরাতে নিয়ে আসা হয়। মিলান আর উইলিয়াম দৌড়ে এসে সেনকে জড়িয়ে ধরে। সেনের মুখে তখনও সেই মাস্ক পরানো ছিল।
মিলান বারবার জিজ্ঞাসা করছিল তারা কি সেনকে অনেক মেরেছে কিনা, সেন এখন ঠিক আছে কিনা। উইলিয়াম জিজ্ঞাসা করছিল তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সেন তখন বলে ওরা আমার সিক্রেটের বিষয়ে জেনে গিয়েছে, এখন আমাকে মেডিকেল এক্সামিনেশনের জন্য বিনজিয়াংয়ে নিয়ে যাওয়া হচ্ছে। লি পাশেই বসেছিল। সে মিলানকে বলছিল তুমি মনে হয় মিস্টার সেনের প্রতি উইক। তুমি কি জানো মিস্টার সেন একজন মনস্টার? মিলান তখন চিৎকার করে বলে এখানে তুমি মনস্টার। মিস্টার সেন কখনো কারো ক্ষতি করেনি, যেমনটা তুমি করে থাকো, তাই এখানে তোমার কোনো কথা বলার অধিকার নেই। মিলানের এমন ঝাড়িটা আমার বেশ ভালোই লেগেছে। ভালোবাসার মানুষকে সবসময় এইভাবেই প্রোটেক্ট করতে হয়। যা হোক, সেখানে ওরা কথাবার্তা শেষে মিলান আর উইলিয়ামকে অন্য কামরাতে নিয়ে যাওয়া হয়। লি সেনের সাথে সেই কামরায় থেকে যায় সেনকে পাহারা দেওয়ার জন্য। সেন তখন লিকে জিজ্ঞাসা করে তুমি বছরে কত টাকা আর্নিং করো। লি তখন বলে তুমি কি আমাকে ছোট করার চেষ্টা করছো? সেন বলে না, তুমি বলো তুমি কত টাকা আর্নিং করো, আমি তোমাকে তার 3 গুণ দিব। আচ্ছা এসব বাদ দাও, আমি তোমাকে 10 লাখ ইয়ন দিব। তার পরিবর্তে তুমি আমাদের 3জনকে ছেড়ে দিবে, আমাদের পালাতে সাহায্য করবে। লি তখন বলে তুমি কি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছো? সেন এগিয়ে গিয়ে বলে ঘুষ না, আমি তোমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছি। আর এটা ভালো না? লি কোনো কথা না বলে কামরা থেকে বের হয়ে যায়। তবে সে চিন্তা করতে থাকে সে সেনের এই অফার অ্যাকসেপ্ট করবে কিনা। তবে লি সেনকে বিশ্বাস করতে পারছিল না। এদিকে সেন বেশ আরামসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিল। ট্রেন বেশ কয়েকটা স্টেশন পার করে যায়। রাত দিন ধরে চলতে হচ্ছিল। পরবর্তী সিনেমাদের লি হুয়াকে দেখানো হয়। সে যখন খাবার খাচ্ছিল হঠাৎ করে লি হুয়ার প্যানিক অ্যাটাক হয়। যেহেতু লি হুয়ার হাতে খুব কম সময় ছিল, মানে 30 বছরেই তাদের ফ্যামিলির সবাই মারা যায়, তাই হঠাৎ হঠাৎ লি হুয়ার প্যানিক অ্যাটাক হতো এবং একটা ওষুধের মাধ্যমে সে স্বাভাবিক হতো। লি হুয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দৌড়ে এসে লি হুয়াকে সেই ওষুধটা দেয়। তখন লি হুয়া আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হয়। সে তার মেয়েটকে বলছিল আমাকে যে কোনোভাবে ব্লাড অ্যাম্বার স্টোন উদ্ধার করতে হবে। এদিকে লি তখনও পর্যন্ত সেনের অফার নিয়ে চিন্তা করছিল। সে একবার ভাবছিল যে সেনের সাথে রাজি হয়ে যাবে, আবার অন্যদিকে সেনের প্রতি তার রাগও ছিল। তখন আমরা লি এর কল্পনা থেকে পাস্টের একটা সিন দেখতে পাই, যেখানে লি আর সেনের প্রথমবারের মতো দেখা হয়েছে। লি কোনো একটা দোকান থেকে খাবার চুরি করেছিল। তখন কিছু ছেলেরা এসে লিকে প্রচন্ড মারধর করছিল, তবে সেন সেখানে এসে লিকে বাঁচিয়ে নেয়। লিয়ের কাছ থেকে লিয়ের বোনের ব্যাপারে সবকিছু শুনে তখন থেকে সেন লিকে সাহায্য করতে শুরু করে। লি এই বিষয়টা চিন্তা করছিল এটা বোঝার জন্য যে সে সেনকে বিশ্বাস করবে কি করবে না। সেন তো আগে পরে তাকে সাহায্য করেছেই, অতটা খারাপ মানুষও তো সেন ছিল না। তবে লি সিদ্ধান্ত না নিতে পারলেও সেন তো তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। রাতের বেলা সবাই যখন ঘুমাচ্ছিল সেন তখন জেগে ওঠে। সে তার কামরার জানালার গ্রিল ফাঁকা করে ফেলে এবং কাঁচ ভেঙে ট্রেনের ছাদে উঠে যায়। মানে সেন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেন তো একা যেতে পারবে না, তার মিলান আর উইলিয়ামকে খুঁজতে হবে। তাই সে প্রত্যেক বগিতে গিয়ে চেক করছিল যে কোথায় মিলান আর উইলিয়াম আছে। আর চেক করার জন্য সে যখন একটা বগিতে উকি দেয় সেখানে ছিল লিহুয়া এবং তার অ্যাসিস্ট্যান্ট। লিহুয়া সেনকে দেখে ফেলে। সে তো সেনের উপর গুলি করতে থাকে, সাথে সে ট্রেনের সবাইকে অ্যালার্ট করে দেয় যে সেন পালিয়ে গিয়েছে। সেই অ্যালার্ট শুনে উইলিয়াম আর মিলানও জেগে যায়। ওরা বুঝতে পারে সেন পালিয়েছে। উইলিয়াম তখন দ্রুত মিলানকে নিয়ে তার কামরা থেকে বের হয়ে আসে, কারণ সে তো জানতোই যে সেন তাদের খোঁজে অবশ্যই আসবে। সেন নিচে নেমে আসে এবং সমস্ত সৈন্যদের সাথে যুদ্ধ করতে থাকে। আর 2-1টা বগি পার করে যেতেই সে উইলিয়ামের দেখা পেয়ে যায়। সাথে ছিল মিলান। তখন তারা একটা ঘাসযুক্ত মাঠের পাশ দিয়ে যাচ্ছিল। সেন বুঝতে পারে এটাই সুযোগ। সে উইলিয়ামকে বলে ঝাঁপ দাও, তবে উইলিয়াম ভয় পাচ্ছিল। সেন তখন উইলিয়ামের পেছনে লাথি দিয়ে তাকে ফেলে দেয়, আর এরপর মিলানকে নিয়ে ঝাঁপ দেয় এবং ডিরেক্ট ঢুকে যায় সেই ঘাসযুক্ত মাঠের মধ্যে। তবে ট্রেন যেহেতু লিদের ভাড়া করা ছিল, তারা সেখানেই দাঁড়িয়ে যায় এবং সব সৈন্যরা নেমে আসে সেনকে খোঁজার জন্য। ট্রেন থেকে মেশিন গান নামানো হয় এবং লি হুয়ার সৈন্যরাও বেরিয়ে পড়ে সেনকে খুঁজতে। সেই মাঠের মধ্যে এলোপাথারি গুলি চালানো হয়। যেহেতু সেখানে বেশ লম্বা লম্বা ঘাস ছিল, তারা সেনকে দেখতে পাচ্ছিল না। লি হুয়া লিকে বলে তুমি চিন্তা করো না, ও মিলান আর উইলিয়ামকে নিয়ে বেশি দূর যেতে পারবে না। একা হলে একটা বিষয় ছিল, এদিকে সেই ঘাসের মধ্যে আসলেও তারা বেশি দূর যেতে পারছিল না। তার উপর অনেক পরিমাণে সৈন্য এর মধ্যে ঢুকে পড়েছে, বুঝতে পারছিল না কোন দিকে যাবে। তখন মিলান বলে আমি তোমাদের পথ দেখাচ্ছি। সে জায়গায় বসে এবং শান্ত হয়ে শোনার চেষ্টা করে।
আর তারপর বলে দেয় এদিক থেকে 3জন সৈন্য আসছে, ওদিক থেকে 4জন সৈন্য আসছে, এভাবে। আর মিলানের কথা মতো সেন ওসব সৈন্যদের মেরে আসতে থাকে। পুরো জায়গাটাতে তো একটা তাণ্ডব শুরু হয়ে যায়। লি এবার দাঁড়িয়ে না থেকে নিজেও নেমে যায় সেনকে খোঁজার জন্য। চারদিক থেকে সেনদের ঘিরে ফেলা হয়, আর ওরা ঠিক মাঝখানে একটা জায়গাতে বসেছিল। সেন বুঝতে পারে কিছু সৈন্য তাদের খুব কাছাকাছি চলে এসেছে, আর তারা সেখান থেকে সরার আগে লি সেনকে ধরে ফেলে। এবং এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে সেন ধরা পড়ে গিয়েছে। চারদিক থেকে প্রচন্ড গতিতে গুলি আসছিল। তখনই লি চিৎকার করে বলে ওঠে, গুলি ছুড়ো না, আমি এখানে, আমি লি, আর আমার হাতে গুলি লেগেছে। লিহুয়া তখন সবাইকে গুলি করতে না করে দেয়। দেখা যায় সেন, মিলান আর উইলিয়াম পালিয়ে গিয়েছে অলরেডি। তবে উইলিয়াম আর মিলান দুইজনেরই গুলি লেগে গিয়েছিল। উইলিয়াম সেখানে পড়ে যায় এবং মিলান সেনকে বলছিল তার খুব কষ্ট হচ্ছে, সে আর চলতে পারছে না। সেন প্রচন্ড অসহায় বোধ করছিল। সে উইলিয়াম আর মিলানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, বলতে থাকে, তোমরা চিন্তা করো না, আমি অবশ্যই তোমাদের বাঁচাবো, আমি তোমাদেরকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব। তখন হঠাৎ করে উইলিয়ামের ফেস রিঅ্যাকশনে চেঞ্জ হয়ে যায় এবং সে উঠে দাঁড়ায়। আর এরপর সে প্রচন্ড গতিতে আশেপাশে থাকা সমস্ত সৈন্যদের মেরে ফেলে। সেন তো উইলিয়ামের এমন রূপ দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে হা হয়ে উইলিয়ামের দিকে তাকিয়ে থাকে। উইলিয়াম তো হাসতে হাসতে সেনের কাছে আসে। সে বিষয়টা বুঝতে পারছিল না। তবে সেন বলে, তুমি কে? উইলিয়াম তখন বলে, এতদিন ধরে তুমি যাকে খুঁজছো, আমি তোমার ভাই। সেন তখন চিৎকার করে বলে, তুমি আমার কাছে আসবে না, তোমার সাথে আমার 3 বছর ধরে বন্ধুত্ব, আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম, তুমি কেন আমাকে ঠকালে? উইলিয়াম তখন বলে, এখন এসব বলার সময় না, মিলান আহত, দ্রুত আমাদের এখান থেকে বের হতে হবে। এদিকে লি যখন মাঠ থেকে বের হয়ে আসে, তার হাতে অলরেডি ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল। লিহুয়া লিকে বলছিল, তুমি ইচ্ছা করে সেনকে যেতে দিয়েছ, তুমি এমনটা কেন করলে? লি তখন বলে, আমি ইচ্ছা করে কেন যেতে দিব, আমি তো ওদের দিকে গুলি ছুঁড়েছিলাম এবং আমার হাতে অলরেডি গুলি লেগে গিয়েছে। লিহুয়া তখন মুচকি হেসে বলে, তুমি ভিতরে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। আর এরপরে সেই মাঠের মধ্যে আগুন দিয়ে দেওয়া হয়, কারণ ওরা তো ভালো করেই জানতো যে সেন তাপ সহ্য করতে পারে না। যদি আগুন দেওয়া হয় সেনকে বেরিয়ে আসতেই হবে। সত্যি সত্যি দেখা যায় সেন, মিলান আর উইলিয়াম 3জনের অবস্থায় খারাপ হয়ে গিয়েছে। উইলিয়ামও তো সেনের মতোই ছিল, সেও তাপ সহ্য করতে পারতো না। উইলিয়াম তখন সেনকে বলে, এখন আমরা কি করব? সেন তখন বলে, ভোর হতে চলেছে, এখান থেকে এশিয়া এক্সপ্রেস নামে একটি ট্রেন যাবে, আমরা সেই ট্রেনে উঠে যাব, একটু সহ্য করো। মিলান অলরেডি অজ্ঞান হয়ে গিয়েছিল। একটু পরে দেখা যায় সেখান থেকে একটা ট্রেন যাচ্ছে। আর লিহুয়া যখন সেই ট্রেনের হুইচেল শোনে, সে বুঝতে পারে সেন ওই ট্রেনে উঠে চলে গিয়েছে। সে আর সেনকে এখন ধরতে পারবে না। দেখা যায় সত্যি সত্যি সেন, মিলান আর উইলিয়াম সেই ট্রেনে উঠে গিয়েছিল। উইলিয়াম অন্য বগিতে গিয়ে কিছু মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে আসে, যাতে করে সে মিলানের চিকিৎসা করতে পারে, কারণ মিলানের গুলি লেগেছে আর প্রচন্ড রক্তপাত হচ্ছে, মিলানের জীবনের আশঙ্কা দেখা দিতে পারে। অন্যদিকে লিহুয়া এবং লি এশিয়া এক্সপ্রেস ট্রেনের নেক্সট স্টেশনে গিয়ে হাজির হয়, আর তারা ট্রেনের অ্যাটেন্ডেন্টকে ফোন করে জানিয়ে দেয় ট্রেন সার্চ করার জন্য। সেন, উইলিয়াম এবং মিলানের বর্ণনা দিয়ে দেয় এদেরকে খুঁজে পাওয়া যায় কিনা। তবে তারা সার্চ করে জানায় যে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। লিহুয়া তো বেশ শান্তই ছিল, তবে লি স্টেশনের বাইরে এসে দাঁড়ায় এবং চিন্তা করে সে কেন সেনকে ভরসা করতে গেল। তার মানে লি সত্যি সেনকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। এদিকে সেনকে কিভাবেই পেত? সেন, মিলান এবং উইলিয়াম মাঝ রাস্তায় নেমে গিয়েছিল। উইলিয়াম সেনকে জিজ্ঞাসা করছিল, তুমি এখানে কেন নেমে গেলে? আমরা তো আরেকটু পরে বিনজিয়াংয়ে পৌঁছে যেতাম। সেন তখন বলে, এই ট্রেন সার্চ হবে, তুমি এখানে থাকলে ধরা পড়ে যেতে, এত শখ থাকলে তুমি যাও ট্রেনে। উইলিয়াম তখন আর কথা বলে না। সেন উইলিয়ামের উপর প্রচন্ড রেগেছিল। সামনে থেকে অজানা কারো গাড়ি আসছিল এবং সেন ওই গাড়িকে দাঁড় করায়। এদিকে লিহুয়া আর লি রাজধানীতে ফিরে এসেছিল এবং লিহুয়া মেজর চিকে বলে দেয় যে লি সেনকে পালাতে সাহায্য করেছে। যদিও মেজর চি সেটা বিশ্বাস করে না, তবে সে লিকে প্রচন্ড বকাবকি করে এবং বলে লিহুয়ার উপস্থিতিতে সেন পালিয়ে গিয়েছে, এই কারণে লিহুয়া তোমার উপর দোষ দিচ্ছে তার অক্ষমতা ঢাকার জন্য, আর এই সুযোগ তুমি লিহুয়ার হাতে তুলে দিয়েছ। আমি তোমার উপর অনেক আশা করে সেনকে ছেড়েছিলাম, কিন্তু তুমি সেই আশা রাখতে পারলে না, এখন তুমি আমার কোনো কাজেরই না। এটা বলে সে লিকে সাসপেন্ড করে দেয় এবং বন্দি করে রাখতে বলে। তবে গুলশান দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল, আর সে সাথে সাথেই চলে যায় জিনের কাছে, কারণ আর কিছু হোক না হোক জিন লিকে সাহায্য করবেই।
গুলশান এসে জিনকে জানায় যে মেজর চি লিকে আটকে রেখেছে, বরখাস্ত করে দিয়েছে, এটা কোনো বিষয় না। জিন তখন বলে আমি কেন লিকে সাহায্য করব? গুলশান বলে মিস জিন, আপনি সবসময় লিকে ভুল বোঝেন। সে একবার অনেক ড্রিঙ্ক করে আমাকে বলেছিল সেও আপনাকে ভালোবাসে, তবে সে চায় না আমাদের এই ঝামেলার জীবনের সাথে আপনি জড়ান। এতে করে তার শত্রুরা আপনাকে টার্গেট করবে এবং আপনি বিপদে পড়বেন। আর এটা শুনে তো জিন অনেক খুশি হয়ে যায়। সে তখন গুলশানকে বলে তুমি চলে যাও, বাকিটা আমি দেখে নিব। আর দেখা যায় সত্যি সত্যি জিন চলে যায় মেজর চি এর কাছে। সে মেজর চিকে অনুরোধ করে লিকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ লি তো বরাবরই মেজর চি এর হয়ে কাজ করেছে। মেজর চি যদিও লিকে ছাড়তে চাচ্ছিল না, তবে জিন যেহেতু এসে রিকোয়েস্ট করেছে, সে তখন বলে সে লিকে ছেড়ে দিবে, তবে এটাই শেষবার। এরপর মেজর চি লিয়ের কাছে যায় এবং বলে মিস জিন এসেছিল তোমার হয়ে ক্ষমা চাইতে, তাই আমি শেষবারের মতো তোমাকে একটা সুযোগ দিলাম, তোমাকে যেন আমি আর কখনোই আমার চোখের সামনে না দেখি। এটা বলে সে চলে যায় এবং লিকে ছেড়ে দেওয়া হয়। গুলশান এসে লিকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে সেন, উইলিয়াম আর মিলান চলে গিয়েছিল সেই বৃদ্ধ লোকের কাছে। এই লোকটিকে সেন মিস্টার মো বলে ডাকতো। তাদের ফ্যামিলিও তো পাওয়ার স্টোন পেয়েছিল। যা হোক, সেন এখানে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য নিয়ে এসেছিল। সেন মিস্টার মোকে লিহুয়ার ব্যাপারে সবকিছু খুলে বলে এবং লিহুয়ার হাতের একটা আংটি আছে যেটার মাধ্যমে সে সেনকে কন্ট্রোল করতে পারে। মিস্টার মো তখন বলে ওই আংটিতে যে পাথরটা আছে সেটাই হচ্ছে ফ্যান্টাসি স্টোন, যে কারণে ওই আংটি দিয়ে যে কারো মাইন্ড কন্ট্রোল করা যায় এবং তুমি ওই আংটির দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে যাও। সেন তখন মিস্টার মোকে জানায় সে এতদিন ধরে তার ভাইকে খুঁজে বেড়াচ্ছিল, আর এখন সে তার ভাইকে খুঁজে পেয়েছে। উইলিয়ামই তার ছোট ভাই। মিস্টার মো তখন খুশি হয়ে বলে তাহলে তো বেশ ভালোই, তুমি তো প্রায় 100 বছর ওকে খুঁজে বেরিয়েছ, এখন নিশ্চয়ই তোমার খুব ভালো লাগছে নিজের ভাইকে খুঁজে পেয়ে। তবে সেন মুখ কঠোর করে রাখে, সে তো উইলিয়ামের উপর প্রচন্ড রেগেছিল। পরবর্তী সিনে দেখা যায় উইলিয়াম আর সেন বসে খাবার খাচ্ছিল। সেন তখনও উইলিয়ামের সাথে কথা বলছিল না। উইলিয়াম তখন সেনকে বলে ভাইয়া আর কতক্ষণ রেগে থাকবে? সেন উইলিয়ামকে জিজ্ঞাসা করে তুমি তোমার মায়ের ব্যাপারে সবকিছু বলো, তোমরা কারা, কোথা থেকে এসেছিলে, আর আমি এমন হলাম কিভাবে। উইলিয়াম তখন জানায় তার মা রেগে সবাইকে মেরে ফেলেছিল, এমনকি সেনকেও মেরে ফেলেছিল। তবে উইলিয়াম তখন ছোট ছিল আর সে কান্না করতে করতে বলছিল মা তুমি ওকে কেন মারলে, ও তো আমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, আর ও আমার বড় ভাই, আমাকে অনেক ভালোবাসে। উইলিয়ামের মা তখন বলে তুমি কি ওকে বাঁচাতে চাও? উইলিয়াম তখন মাথা নেড়ে হ্যাঁ জানায়। উইলিয়ামের মা উইলিয়ামের গলা থেকে একটা লকেট বের করে এবং সেনের রক্ত সেই লকেটে লাগিয়ে দেয়। আর এরপরে উইলিয়ামের কিছুই মনে নেই। সেন উইলিয়ামকে জিজ্ঞাসা করে পরে তোমার মায়ের কি হলো? উইলিয়াম তখন জানায় সেই লকেটটা তোমাকে দিয়ে দেওয়ার পর মা আস্তে আস্তে দুর্বল হয়ে গিয়েছে এবং কিছুদিন পর সে মারা যায়। উইলিয়ামের মা উইলিয়ামকে বলে গিয়েছিল যে সেন ভবিষ্যতে উইলিয়ামকে দেখে রাখবে, উইলিয়ামের সার্ভেন্ট হবে। এটা শুনে সেন রেগে গিয়ে বলে তুমি আর তোমার মা এত কনফিডেন্স কোথা থেকে পাও, তোমরা কিভাবে বুঝলে যে আমি তোমার সার্ভেন্ট হব? উইলিয়াম তখন বলে আরে চিন্তা করো না, আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার মা যা বলেছে বলেছে, আমি এসবে বিশ্বাস করি না, আমি তো সবসময় তোমাকে আমার বড় ভাই মনে করেছি। তবে সেন রেগে দাঁড়িয়ে যায় এবং বলে তুমি আমার সাথে বেইমানি কেন করলে, আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করেছিলাম, তবে বেইমানি যেহেতু করে ফেলেছো এখন আর আমি তোমাকে দেখতে চাই না, তুমি আমার সামনে থেকে চলে যাও। উইলিয়াম এতক্ষণ পর্যন্ত সবকিছু সিরিয়াসলি নিচ্ছিল না, সে ভাবছিল সেনের রাগ ঠান্ডা হয়ে যাবে, তবে এবার সেও রেগে যায় এবং বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি। এটা বলে উইলিয়াম রেগে সেখান থেকে বেরিয়ে যায়, তবে সেন আর উইলিয়ামকে আটকায়ও না। উইলিয়াম সেখান থেকে চলে আসে জিনের বাড়িতে। জিন উইলিয়ামের জন্য কফি নিয়ে এসে জিজ্ঞাসা করে যে এতদিন তুমি কোথায় ছিলে। তবে উইলিয়াম এই বিষয়ে জিনকে কিছু বলে না, উল্টে সে জিনকে প্রশ্ন করে আমি আমার বন্ধুকে একটা মিথ্যা কথা বলেছিলাম, তবে সেটার পিছনে আমার বাজে কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু পরে সে সত্যিটা জানতে পারে এবং আমার সাথে সম্পর্ক ত্যাগ করে, এখন বলো এখানে দোষটা কার? জিন তখন বলে দোষটা তোমার, তুমি কেন তোমার বন্ধুর থেকে কথাটা লুকালে? সে হয়তো তোমাকে অনেক বেশি বিশ্বাস করতো এবং কখনো ভাবেও নি যে তুমি তার থেকে কথা লুকাতে পারো, এই কারণে সে হয়তো প্রচন্ড রেগে গিয়েছে। উইলিয়াম তখন মনে মনে চিন্তা করে তাই নাকি, দোষ কি তাহলে সত্যিই আমার? এদিকে লি তখনও থেমে থাকেনি, সে চলে এসেছিল সেনের বাড়িতে। সেনের বাড়িতে সে সেনের লাইব্রেরিতে ঢোকে এবং সেখানে তল্লাশি করতে থাকে সেন কোথায় যেতে পারে এই বিষয়টা জানার জন্য। সেনের ডায়েরি খুঁজে বের করে সে সেনের পরিচিত সবার ঠিকানা, নাম দেখতে পায়। সবার সম্পর্কে কিছু কিছু লেখা ছিল, সেখানে লি তার ছোটবেলার ছবিও দেখতে পায়।
আর কিছু চেক পায়, যে চেকগুলো প্রত্যেক মাসে সেন গ্রামে পাঠাতো। সেনের গ্রামের বাড়ি পাহাড় দিত এক বৃদ্ধ, সেই বৃদ্ধের কাছেই পাঠাতো। আর সেখান থেকে লি সেনের গ্রামের বাড়ির ঠিকানা পেয়ে যায়। এদিকে মিস্টার মোয়ের বাড়ি থেকে সেন বিদায় নিয়ে নেয়। মিস্টার মোকে জানায় এক জায়গায় সে বেশিক্ষণ থাকতে পারবে না। মিলান যেহেতু এখন কিছুটা সুস্থ হয়ে গিয়েছে, তাই সে মিলানকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। আর অদ্ভুত বিষয় হচ্ছে, সেন তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে মাঝ রাস্তায় এসে তারা দেখতে পায় সেখানকার রাস্তা পরিবর্তন হয়ে গিয়েছে। আগের যে রাস্তা ছিল সেটা ভেঙে পড়ে আছে। তাই ট্যাক্সিওয়ালা সেখানে সেন আর মিলানকে নামিয়ে দেয়। সেন তখন মিলানকে কাঁধে নিয়ে চলতে থাকে। চলতে চলতে মিলান সেনকে জিজ্ঞাসা করে আমরা কোথায় এসেছি। সেন তখন জানায় তারা তাদের গ্রামের বাড়িতে এসেছে। বহু বছর হয়ে গিয়েছে সেন একবারও এখানে আসেনি। সে জানেও না এখানকার অবস্থা এখন কেমন। কথা বলতে বলতে তারা সেনের বাড়ির সামনে চলে আসে। সেনের দাদার বাড়ি, যেখানে এক বৃদ্ধ এই বাড়ির কেয়ারটেকার ছিল। অনেক বছর ধরেই সে এই বাড়ির দেখাশোনা করত। আর এই বৃদ্ধকে টাকা পাঠানোর চেকগুলোই পেয়েছিল লি। যা হোক, সেন মিলানকে নিয়ে ভিতরে যায়। এরপরে দেখা যায় লিহো একটা অপেরা হাউসে এসেছে, কেননা লি তাকে ডেকে পাঠিয়েছিল। লিহো সেখানে এসে লিকে বলে, কি ব্যাপার, তুমি কি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ডেকেছো? লি তখন বলে, না, আপনি আমাকে ভুল বুঝেছিলেন, যে কারণে আমাকে সাসপেন্ড করা হয়েছে। তবে আমি সেনের ঠিকানা খুঁজে বের করেছি, আমি জানি সে কোথায়। লিহুয়া তখন বলে, বলো সে কোথায়। লি জানায় যে সে এবার আর লিহুয়াকে বলবে না, তবে সে লিহুয়াকে ডেকেছে তার থেকে সাহায্য নেওয়ার জন্য। সে লিহুয়া সেনাবাহিনী ধার করতে চাচ্ছিল, তাদেরকে নিয়ে যেতে চাচ্ছিল সেনকে ধরে আনতে। লিহুয়া তখন বলে, তুমি যদি আমার সেনাবাহিনী নিয়ে যাও, তাহলে কত পার্সেন্ট চান্স আছে সেনকে ধরে আনতে পারবে? লি তখন বলে, আপনার শক্তিশালী সেনাবাহিনী যদি পাই, তাহলে 90%। ব্যাস, লি হুয়া এটা শুনে খুশি হয়ে যায়। আর সে রাজি হয়ে যায় লিকে তার সেনাবাহিনী ধার দেওয়ার জন্য। পরবর্তী সিনে দেখা যায় সকালবেলা সেন মিলানকে নিয়ে তার বাপদাদার কবরের কাছে এসেছিল, তার বাপদাদাকে গ্রেটিং করার জন্য। সেখানে গ্রেটিং করা শেষ হলে সেন মিলানকে নিয়ে অন্য একটা কবরের কাছে যায়, যেটা ছিল সেনের নিজের কবর। মিলান অবাক হয়ে বলছিল, আপনার কবর কিভাবে হতে পারে, আপনি তো জীবিত। সেন তখন বলে, তার যখন রক্ত খাওয়ার সমস্যা শুরু হলো, তখন তার দাদি গ্রামে তাকে মৃত ঘোষণা করে এই কবর তৈরি করেছিল এবং সেনকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছিল। সেন আস্তে আস্তে কবরের কাছে যায় এবং সেই কবরটা খোঁড়ে। রাতের বেলা দেখা যায় সেন ওই কবরটা খুঁড়ে একটা সিন্দুক পায়, যে সিন্দুকের মধ্যে সেই ব্লাড অ্যাম্বার স্টোনটি ছিল, যেটা ধরার সাথে সাথে সেনের তার 100 বছর পুরনো কথা মনে পড়ে যায়। মানে কিভাবে সেই মনস্টার হলো, বা এই মনস্টার হওয়ার পর তার বাবা কি করেছিল, এই সব কিছু। সেন একটা ঘোরের মধ্যে চলে যায়। তবে মিলান হঠাৎ বুঝতে পারে যে কেউ সেদিকে আসছে। মিলান সেনকে ডেকে বলে যে অনেকগুলো লোক এদিকে আসছে। তবে সেন যেহেতু ঘোরের মধ্যে ছিল, সে কিছুই শুনছিল না। এদিকে লি তার সেনাবাহিনী নিয়ে একদম কাছাকাছি চলে এসেছিল। ব্লাড অ্যাম্বার স্টোনের সমস্ত পাওয়ার নেয়ার পর সেনের হুঁশ ফেরে। তবে ততক্ষণে লি সেখানে পৌঁছে গিয়েছে, আর দূর থেকে মিলানকে দেখে বুঝতেও পেরেছিল যে সেন এদিকে আছে। হঠাৎ সেন দাঁড়িয়ে পড়ে আর লি সেনকে গুলি করে, কিন্তু মিলান এই জিনিসটা বুঝতে পারে আর সে সেনের সামনে দাঁড়িয়ে যায়। ওই গুলিটা লাগে মিলানের বুকে, যেটা দেখে সেন তো পুরো পাগলের মতো হয়ে যায়। লিও ভয় পেয়ে যায়, কারণ এবার তো আর সেন কাউকে ছাড়বে না। সেন মিলানকে নিয়ে একটা জায়গায় রেখে দেয় এবং তারপর প্রচন্ড আক্রোশে সবার উপর আক্রমণ করে। সেন সেখানে সবাইকে মেরে ফেলে। লি হওয়ার যত শক্তিশালী সেনাবাহিনী ছিল, সেন সবাইকে ধ্বংস করে দেয়। লি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সবাইকে মারা শেষ হলে সেন আসে মিলানের কাছে। সে মিলানকে বলছিল, তোমার কিছু হবে না, আমি তোমাকে বাঁচাবো। মিলান তখন সেনকে বলে, মিস্টার সেন, একদিন আপনি আমাকে বলেছিলেন মিলান, নিজের জীবন নিজের হাতে শেষ করো না। কিন্তু তখন আমি আমার জীবন নিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আমি চাচ্ছিলাম নিজের জীবন নিজের হাতে শেষ করতে। এরপর আপনি আমার জীবনে আসলেন। আমি অনুভব করলাম বেঁচে থাকাটা অতটাও খারাপ না, আমার বেঁচে থাকতে ভালো লাগতে শুরু করলো। আপনি আমার জীবনে এসে আমার জীবনটাই পাল্টে দিয়েছিলেন, আপনাকে ধন্যবাদ। সেন তো এসব শুনে প্রচন্ড কান্না করছিল। সেখানে সেনের কোলের মধ্যে মিলানের মৃত্যু হয়ে যায়, আর সেন অনেক জোরে চিৎকার দিয়ে কান্না করে ওঠে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী এবং শেষ পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তবে যাচ্ছি, আল্লাহ হাফেজ।